গতকাল খানবাড়িতে মেহরাবের আসার কথা থাকলেও গুরুত্বপূর্ণ কাজ থাকার কারণে আসতে পারেনি সে। তাই আজ মেহরাবকে পার্টিতে ইনভাইট করতে মেহরাবের অফিসে চলে এসেছে আরিশ। আরিশের বিয়েটা তেমন লোক জানিয়ে হয়নি বলে ওরাকে কেউ চেনে না তেমন একটা। সেজন্য আত্মীয় স্বজন ও অফিসের লোকজনকে নিয়ে বড়সড় একটা পার্টির আয়োজন করেছে আরিশ। আজ যে সন্ধ্যায় খানবাড়িতে পার্টি রয়েছে। গরিবের ঘরে পা পড়ল তবে। মেহরাবের রসিকতায় মুচকি হাসল আরিশ। চেয়ার টেনে বসতে বসতে বলল সে, এমনভাবে বলছিস যেন আমি বিল গেটস, তা না হলে কোটিপতি তো বটে। তোর মনে হয় কিছু কম আছে স্লা হব কিভাবে? আমার না আছে বোন, আর না আছিস তুই সিঙ্গেল। তোর বউ আছে, তার চেয়ে আমি তোকে স্লা বলি। তোর বংশের কোনো মেয়েকে গছিয়ে দে আমাকে। তুই আর ভালো হবি না মেহরাব। আসছে আমার সাধু পুরুষ। টেবিলের ওপর রাখা কফির কাপের দিকে ইশারা করল মেহরাব। মুস্কি হেসে কফির কাপ হাতে নিল আরিশ। দুজনে কফি খেতে খেতে গল্প চালিয়ে গেল। কথাগুলো কখনো হালকা, কখনো গাঢ়, কফির মতোই কড়া আর উষ্ণ। দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। খানবাড়ির গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এলো কালো রঙের লেক্সাস LX 570। আরিশ ও ওরা সাইকিয়াট্রিস্টের কাছে যাচ্ছে। গতকাল থেকে ওরা আরিশকে ডাক্তারের কাছে যাওয়ার জন্য অনুরোধ করছিল। বউয়ের মনের শান্তির জন্য অবশেষে আজ ডাক্তারের কাছে যেতে রাজি হয়েছে আরিশ। সন্ধ্যায় তাদের বাড়িতে একটি গুরুত্বপূর্ণ পার্টি রয়েছে, অথচ এখন তাকে যেতে হচ্ছে মনোরোগ বিশেষজ্ঞের কাছে। তবে বাড়ির সব কিছু দেখাশোনার জন্য তালহা আছে, সাথে নবনীতা আর শেখরও। বাড়িঘর সাজানোর জন্য ইভেন্ট ম্যানেজারের সাথে যোগাযোগ রাখার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের উপরই। আচ্ছা, ডাক্তার কি বলবে বলো তো? গাড়ি চলছে ধীরে ধীরে, মাঝে মাঝে জ্যামের জন্য থেমেও থাকতে হচ্ছে। আরিশ এমন এক প্রশ্ন করলো যা শুনে ওরা নিজেকে আর আটকে রাখতে পারল না, না হেসে পারল না সে। কি হলো, হাসছ কেন হামিংবার্ড? অধৈর্য হয়ে আবারও জিজ্ঞেস করলো আরিশ। ওরা বলল, ডাক্তার কি বলবেন সেটা যদি আমি আগে থেকেই জানতাম তবে কি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। কিছুক্ষণ চুপ করে রইল ভদ্রলোক, তারপর বলল, আজকাল কী সব বলছি নিজেও জানি না। আরিশের এমন বোকা বোকা কাজকর্ম ওরাকে ভীষণ আনন্দ দিচ্ছে। এই শান্ত মানুষটাকেই ভালো লাগে ওরার। আরিশ এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে, অন্য হাত ওরার হাতের ওপর রেখেছে। ভয়ে গলা শুকে আসছে মেয়েটার। কি করছেন? যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়? কিচ্ছু হবে না পাখি। আরিশ টুক করে ওরার ঠোঁটে কিস করলো একটা। ওরা লজ্জায় অন্যদিকে ফিরে তাকালো। জানালা দিয়ে ব্যস্ত শহর দেখতে লাগলো সে। ঘরটা শান্ত, জানালার ফাঁক গলে নরম রোদের রেখা পড়েছে আরিশের চোখে মুখে। ওরা পাশে বসে আছে, হাত দুটো আটসাট করে ধরে রেখেছে নিজের কোলে। ডাক্তার মহসিন মল্লিক টেবিলের উপরে বসে থাকা সত্ত্বেও যেন আরিশকে ভেতরে থেকে দেখতে পারছেন। চশমার পেছন থেকে তার চোখ দুটো স্থির, পর্যবেক্ষণশীল। আপনার নাম আরিশ, তাই তো? ডাক্তার জিজ্ঞেস করলেন। স্বরটা কোমল কিন্তু দৃঢ়। আরিশ কেবল মাথা ঝাঁকালো। গলার কাছে একটা অদৃশ্য গিট বেঁধেছিল হয়তো, কথা বেরোলো না। বাবা হারানোর পর কখনো আরিশের মনে কিছু হারানোর ভয় ছিল না, কিন্তু আজ তার অবচেতন মন ভীষণ ভয় পাচ্ছে। ওরাকে হারানোর ভয়। ডাক্তার কি বলবেন সেসব শুনে ওরা কীরকম প্রতিক্রিয়া দেখাবে সেই ভেবে চুপচাপ হয়ে গেছে আরিশ। ওরা মাঝে মধ্যে আর চোখে আরিশকে দেখছে। মানুষটাকে কখনো এমনভাবে চুপ করে বসে থাকতে দেখেনি সে। ওরা হালকা শ্বাস ফেলল, তারপর নিজেই শুরু করলো। সব কিছু খুলে বলেছি ডাক্তার, এখন আপনি বলুন। আমার এতটুকু বলার ছিল। ডাক্তার চুপ করে শুনছিলেন, মাঝে মাঝে খাতায় কিছু টুকে নিচ্ছিলেন। আরিশ, ডাক্তার মহসিন মল্লিক এবার সরাসরি তার চোখে চোখ রাখলেন। তোমার মনের ভিতরটা যদি একটা ঘর হতো, এখন সেটা কেমন দেখাচ্ছে? আরিশ অনেকক্ষণ চুপ থেকে বলল, অন্ধকার, জানালা নেই, দরজা বন্ধ, বাইরে কেউ দাঁড়িয়ে আছে আমি জানি, কিন্তু আমি খুলে দিতে পারছি না। ডাক্তারের ঠোঁটের কোণে হালকা নরম হাসি খেলল। বেশ, তাহলে আমরা আজ সেই দরজাটার দিকে একটু এগিয়ে যাই। বসা থেকে উঠে দাঁড়িয়ে আবারও বলতে লাগলেন তিনি, মিস্টার আরিশ, আপনার ভেতরে অনেক রাগ, কিন্তু এই রাগটা হঠাৎ করে আসেনি। এটা অনেক পুরনো। ছোটবেলায় ভাঙা স্মৃতি, অবহেলা, ভয়
আর ভালোবাসা না পাওয়ার ব্যথা, সব মিলে আপনার ভেতরে এক অদৃশ্য আগুন জ্বলছে, যেটা আপনি কন্ট্রোল করতে পারেন না। মহসিন মল্লিক আরিশের দিকে তাকিয়ে আছেন, চোখে গভীর দৃষ্টি। আপনি হয়তো কখনো ভালোবাসা দেখেননি, কেমন হয় আদর তা শিখতে পারেননি। আপনার মা আপনাকে মেরেছেন আর বাবাকে অপমান করতে দেখেছেন, তাই আজ আপনি ভেবেছেন শক্ত না হলে ভালোবাসা চলে না। আপনি নিজের স্ত্রীকে ধরে রাখতে চাচ্ছেন, কিন্তু আপনি তাকে দমন করছেন। এটাকে ভালোবাসা বলে না মিস্টার আরিশ, এটা হলো ট্রমা রেসপন্স। ডাক্তার ধীরে ধীরে বলতে থাকলেন, আপনার মধ্যে কমপ্লেক্স পিটিএসডি অর্থাৎ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের লক্ষণ রয়েছে। আপনি ভয় পান, হারিয়ে যাওয়ার ভয়, দুর্বল হয়ে পড়ার, আর সেই ভয় আপনাকে টক্সিক কন্ট্রোলে ঠেলে দিচ্ছে। আপনি পজিটিভ কারণ আপনার ভেতরের শিশুটা এখনও ভয় পায়। ডাক্তার মহসিন একটু থামলেন। আরিশ ও ওরা দুজনেই ওনার দিকে তাকিয়ে আছে। তিনি আবার বলতে লাগলেন, আপনি অসুস্থ নন আরিশ, আপনি আহত। কিন্তু সে আঘাত না সারালে আপনি আরও অনেককে আঘাত করবেন। আপনি কি চাইবেন আপনার সন্তানও একদিন আপনার মতো হয়ে উঠুক? ঘরটা হঠাৎ নিঃশব্দ হয়ে গেল। আরিশ নড়ল না, কিন্তু ওর চোখের কোণে চিকচিক করে উঠল জল। ও তা তালুতে লুকাতে চাইল। অনেকদিন পরে হয়তো নিজেকে লুকানোর প্রয়োজন বোধ করল না। ওর শক্ত হয়ে থাকা চোয়াল আস্তে আস্তে ঢিলে হয়ে এলো, ঠোঁট কাঁপতে শুরু করলো। ওরা চুপ করে তাকিয়েছিল, কখন যেন ওর হাতটা আরিশের হাতের ওপর রাখল। আরিশ ওরার দিকে তাকালো একবার। ওরা চোখের পলক ফেলে ভরসা দেওয়ার চেষ্টা করল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আরিশ, আমি এরকম হতে চাইনি। আমি আসলে জানি না কিভাবে এমন হলাম। ডাক্তার মহসিন একটু এগিয়ে এলেন, কণ্ঠটা নরম। আপনি জানতেন না ঠিক, কিন্তু এখন জানছেন। এটা শুরু, নিজেকে চেনার, ভাঙাগুলো জোড়া লাগানো শুরু। আপনি প্রস্তুত থাকলে আমরা একসাথে সেটা করতে পারি। আরিশ এবার একবার চোখ মুছল, তারপর মাথা নিচু করে ফিসফিস করল, আমাকে বদলাতে হবে, ওরার জন্য, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। ডাক্তার হালকা হাসলেন। তবে আমরা আজ সত্যিকার চিকিৎসা শুরু করলাম। উনি ঠিক হয়ে যাবেন তো? ওরার কণ্ঠের সংশয়। ডাক্তার মহসিন মুচকি হাসলেন। যতটুকু সমস্যা আছে সেটা চলে যাবে, ঠিকমতো কাউন্সিলিং দরকার শুধু। কিন্তু কি ডাক্তার? আমার হাজব্যান্ড এমনিতে ওভার পজিটিভ, রাগী, এবং সেই সাথে আপনাকে ভীষণ ভালোবাসেন। ডাক্তারের মুখে এমন কথা শুনে লজ্জা পেল ওরা। আরিশের ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠেছে। আজ তাহলে আসছি স্যার, বাড়িতে অনুষ্ঠান আছে, ফোনে যোগাযোগ করে কাউন্সিলিংয়ের জন্য আসবো পরে। ওকে মিস্টার আরিশ, থ্যাংক ইউ, ওয়েলকাম ডিয়ার। ওরাকে নিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলো আরিশ। সন্ধ্যার নরম আলোয় খানবাড়িতে যেন আলোয় ম্লান করছে। গেট থেকে শুরু হয় চোখ ধাঁধানো রাজকীয়তা। ব্ল্যাক অ্যান্ড গোল্ড প্যাডেলের ডিজাইনের তৈরি ইলেকট্রিক গেটের দুপাশে লাগানো দামি আর্ট ইনস্টলেশন। পুরো গেট জুড়ে ফেরি লাইট ও স্লো মোশন এলইডি লাইটিং, যা এক বিশেষ থিম অনুযায়ী রং বদলাচ্ছে। বাড়ির মূল চত্বরে পা রাখতে দুপাশে সারি সারি ছোট বাগান বেষ্টিত লাইট পিলার, সেগুলো স্বচ্ছ কাঁচের ভেতরে রাখা, আর তার মধ্যখানে জ্বলছে গন্ধযুক্ত সুগন্ধি মোমবাতি। বিশাল মার্বেলের চত্বর, মাঝখানে ওয়েটার ফাউন্টেন থেকে উঠে আসছে পানির ফোয়ারা। রেডি হচ্ছে না কেন? আরশি পোশাক পরতে পরতে জিজ্ঞেস করলো ওরাকে। বেচারি লজ্জে অন্যদিকে তাকিয়ে আছে। কি আর করার, বর যদি আমার নির্লজ্জ হয়, তখন বউয়ের অন্যদিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না। আপনি যান, তারপর আমি রেডি হয়ে আসছি। গুড গার্ল। সাজগোজের জন্য পার্লার থেকে লোকজন আনাতে চাইলাম, না করলে এখন একা একা সামলাতে পারবে? তামান্না আপু আছে তো? তামান্নার দরকার নেই, তুমি চেঞ্জ করো, আমি সাজিয়ে দেব। ওরা হকচকিয়ে গেল, হুট করে আরিশের দিকে তাকালো, আর তাতেই দৃষ্টি আটকে গেল তার। আরিশের উন্মুক্ত বুকের দিকে তাকিয়ে গলা শুকিয়ে আসছে ওরার। আরিশ তার দৃষ্টি পর্যবেক্ষণ করছে। কেমন লাগছে? নিশ্চয়ই হট। আরিশের কথায় বিষম খেল ওরা। কি হলো তোমার? দাঁড়াও, পানি দিচ্ছি। আরিশ টি টেবিলের ওপর থেকে পানির গ্লাস নিয়ে ওরার হাতে দিল। বেচারি কিছুক্ষণ পর শান্ত হলো। আপনি আসলে, বাহ, তুমি ড্যাব ড্যাব করে তাকাতে পারো, আর আমি বললেই দোষ? যত দোষ আরিশ ঘোষ। আরিশের আমার বাচ্চামিতে ওরার খুব ভালো লাগছে। আপনি ঘোষ নন, খান। কথার কথা ছিল। আরিশ আচমকা ওরাকে নিজের সাথে জড়িয়ে ধরল। মেয়েটা নিজেকে সামলাতে আরিশের কাঁধে হাত রেখেছে। পুরুষ মানুষের এত সুন্দর হওয়া লাগবে কেন?
দেখলে হার্টবিট বাড়ার মতো সুন্দর, না হলেও তো পারতই লোক। লম্বা নিঃশ্বাস ফেলল ওরা। আপনার দেরি হয়ে যাচ্ছে আরিশ, নিচে সবাই আপনার জন্য অপেক্ষা করছে। সেম টু ইউ হামিংবার্ড, আমি যাচ্ছি, তুমি দ্রুত চলে এসো। কথা শেষে আরিশ ওরার ঠোঁটে মৃদু কামড় বসালো। কিছু বলল না ওরা। আরিশ মুচকি হেসে শার্ট পরতে লাগলো। ওরা আরিশকে রুমে রেখে ওয়াশরুমের দিকে এগোলো। পার্টিতে সবাই নিজেদের মতো কথাবার্তা বলছে। তালহা অফিসের লোকজনের সাথে হেসে হেসে কথা বলছে। পরনে তার নেভি ব্লু ট্রাউজার আর তার সাথে টার্টল নেক ইন্নার ও উপরে হালকা ব্লেজার। সাবিহা এক কোনায় নিজের মতো দাঁড়িয়ে আছে। পরনে তার একটা মেটালিক রঙের ফ্লোর লেন্থ গাউন, কানে স্মার্ট হুপ কানের দুল, হাতে মিনিমাল জুয়েলারি, চুল হালকা কার্ল করে একপাশে টানা। এ শহরে তার পরিচিত কেউ নেই, লোকজনের যাওয়া আসা দেখা ছাড়া পার্টিতে কোনো কাজ নেই। হঠাৎ সিঁড়ির দিকে নজর পড়তে চমকালো সাবিহা। সিঁড়ি বেয়ে ধীরে ধীরে নামছে তেজরিন খান আরিশ। তার পরনে হাই অ্যান্ড ডিজাইনার ব্ল্যাক স্যুট, স্লিম ফিটেড, ভেতরে ব্ল্যাক শার্ট, সাথে সেম কালারের টাই, হাতে রোলেক্স ঘড়ি, মুখ জুড়ে হালকা স্টেবল দাড়ি, চুল ব্যাকসেট করা। সাবিহা নিজের চোখ ফেরাতে পারছে না। আনন্দে নাচছে তার মন। আরিশের দিকে এগোতেই যাবে এমন সময় আরিশের পেছন থেকে ওরা বেরিয়ে এলো। ওরার পরনে মুভ পিঙ্ক রঙের সফট গাউন, যার কাপড় এতটাই হালকা যে বাতাসে তার পাশ ফুঁড়ে পাপড়ির মতো দুলে উঠছে। গাউনের বুকের অংশে সূক্ষ্ম লেইস আর হাতা ছিল ট্রান্সপারেন্ট ফুল স্লিপ, যার মাঝে মাঝে নরম মুক্তোর কাজ। কোমরটা একটু টাইট কাটে ফিট করা। নিচ থেকে ফ্লেয়ার্ড, চুল খোলা কিন্তু পুরোটা নয়। সামনের দুটো লক একটুখানি ঘুরিয়ে তুলে পেছনে আটকানো, মাঝখানে ছোট্ট একটা পার্ল ক্লিপ, কানে ঝুলছে ছোট্ট হোয়াইট স্টোনের দুল, আর গলায় এক ফোঁটা ডায়মন্ডের পেন্ডেন্ট। আরিশ ওরার হাত ধরে রাজকীয় ভঙ্গিতে নিচে নেমে আসছে। পার্টিতে এখন সবাই শুধু মিস্টার অ্যান্ড মিসেস খানকে দেখতে ব্যস্ত। সাবিহা রাগে ফুঁসছে। এই জমকালো আয়োজনের মধ্যমণি হিসেবে ওরাকে সহ্য করতে পারছে না সে। হাতে হাতে কাজ করে চলেছে তামান্না। আজকেও তাকেও বেশ দারুণ লাগছে। আরিশ তামান্নার জন্য নতুন পোশাক আনিয়েছে, তবে তামান্না বলে কয়ে সাদামাটা পোশাক আনিয়েছে। একটা সিম্পল কিন্তু স্মার্ট কুর্তি প্লাজো সেট, ল্যাভেন্ডার কালারের। তালহা আর চোখে মাঝে মাঝে দেখছে তাকে, তবে সেটা তামান্না টেরও পাচ্ছে না। অতিথিদের সাথে কথা বলছে আরিশ, পাশে ওরা দাঁড়িয়ে। আরিশ সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছে তাকে। এর মধ্যে মেহরাব এলো। তাকে দেখে আরিশ দরজার দিকে এগোলো। এত দেরি হলো কেন? আরিশ মেহরাবকে জড়িয়ে ধরে শুধালো। জবাবে মিষ্টি করে হাসলো মেহরাব। কথা বলতে বলতে সামনের দিকে এগুলো দুজন। ঢাকার জ্যাম যে কেমন সেটা তো অজানা নয় তোর। তা ঠিক বলেছিস। ভাবি কোথায়? ওই যে দাঁড়িয়ে আছে, চল আলাপ করবি। দুজনের হাসি মুখে ওরার দিকে এগোলো। ওরা অতিথিদের সাথে হাসি মুখে কুশল বিনিময় করে যাচ্ছে। এর মধ্যে মেহরাবকে পরিচয় করিয়ে দিল আরিশ। দুজনে স্বাভাবিক কথাবার্তা বলল কিছুক্ষণ। এই কিছুক্ষণের মধ্যে আরিশ বেশ কষ্ট করে নিজেকে সামলে রেখেছে। ওরা অন্য কোনো পুরুষের সাথে হেসে কথা বললেও বুকে যন্ত্রণা হয় তার। ভাইয়া শোনো, তালহাকে ডাক দিল সাবিহা। হাত তার জুসের গ্লাস। তালহা দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে গেল। হ্যাঁ বল, অনেক কাজ করেছ, এবার একটু জুস খেয়ে নাও তো। বেশ মিষ্টি করে কথা বলল সাবিহা। বোনেরা তো কেয়ারে তালহা বেশ খুশি হলো। সাবিহার হাত থেকে জুসের গ্লাসটা নিয়ে ঢকঢক করে সবটুকু জুস শেষ করে ফেলল। থ্যাংক ইউ বোন। ওয়েলকাম ভাইয়া। তালহা চলে যাওয়ার পর পা বাড়াতেই সাবিহা আবার বলে উঠল, ভাইয়া কি? এই জুসের গ্লাসটা ওরা ভাবিকে দিয়ে এসো না প্লিজ। ভাবির গলা শুকিয়ে গেছে বলল, আমার একটু কাজ আছে। তালহা সরল মনে সাবিয়ার থেকে জুসের গ্লাসটা হাতে নিল। হ্যাঁ ঠিক আছে। সাবিহা মুচকি হেসে অন্যদিকে হাঁটতে লাগলো। হলরুম জুড়ে অনেক লোকজন, কেউ কেউ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে, কেউ আবার খাওয়া দাওয়া করছে। এমন সময় ওরার চিৎকারে কিছুটা চমকালো সকলে। রাগীভূত, ও রাগীভূত, আপনি কোথায়? আরে দেখুন না, আমার জামা আকাশে উড়ছে। একজন বিজনেস পার্টনারের সাথে কথা বলছিল আরিশ। আচমকা অরার এমন আচরণে থতমত খেয়ে তাকালো সে। সকলের দৃষ্টি এখন অরা অর্থাৎ আরিশ খানের স্ত্রীর দিকে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? একটু এদিকে আসুন না রাগীভূত। আমার না কেমন আনন্দ আনন্দ লাগছে। আহা কি আনন্দ আকাশে বাতাসে।
অরার অবস্থা দেখে কারোরই বুঝতে অসুবিধা হচ্ছে না সে অতিরিক্ত ড্রিঙ্কস করেছে। আরিশ অরার দিকে এগোচ্ছে। এক কোনায় দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে সাবিহা। তালহা কিছুটা দোটানায় পড়ে গেছে। তার দেওয়া জুস খেয়েই কি অরার এই হাল, নাকি এমনি ড্রিঙ্কস করেছিল? পাখি, কি হয়েছে? এমন করছো কেন? তুমি ড্রিঙ্কস করতে গেলে কেন? আরিশ অরাকে জড়িয়ে ধরে দাঁড়িয়েছে। কেউ কেউ সেদিকে না তাকিয়ে নিজেদের মধ্যে কথা বলাবলি করছে। ওরা আরিশের চুলগুলো টেনে দিয়ে বলল, বেশ করেছি। রাগী ভূত একটা, সবসময় রাগ করে, আমাকে ব্যথা দেয়, সব জায়গায় ব্যথা। আরিশ ওরার মুখ চেপে ধরে। মেকি হেসে ইশারায় তালহা এবং মেহরাবকে এদিকটা সামলাতে নিতে বলল। তালহা ও মেহরাবও ইশারায় সম্মতি দিল। ফলে আরিশ ওরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে যেতে লাগলো। ওরা এখনও নিজের মতো বকে যাচ্ছে। আরিশ দ্রুত ওকে নিয়ে বেডরুমে ঢোকে বিছানায় শুয়ে দিল। ওরার কপালে গালে গলায় হাত দিয়ে চেক করলো শরীর ঠিক আছে কি না। তারপর আরিশ দূরে সরে গেলে ওরা তার হাত ধরে ফেলল। পিটপিট করে তাকে বলল, আমাকে ছেড়ে যাবেন না, আমার সাথে থাকুন রাগী ভূত। আরিশ ফিক করে হেসে উঠল। রাগী ভূত, কি অদ্ভুত একটা নাম। মনে মনে তাহলে এসব বলে ডাকে ওরা। আরিশ বেশ মজা পেল তাতে। কিন্তু কথা হলো, এত হাই ডোজের অ্যালকোহল কেন পান করলো ওরা? থাকুক না, আমি আছি হামিংবার্ড, তোমার নেশা ছাড়ানোর ব্যবস্থা করতে হবে। 2 মিনিট শুয়ে থাকো, আমি নিচে সবার উদ্দেশ্যে কিছু বলে আসছি। 2 মিনিট? কিন্তু হ্যাঁ 2 মিনিট। পাক্কা? হ্যাঁ শিওর। যাই? যান। ওরার হাতে কিস করে রুম থেকে বেরিয়ে গেল আরিশ। কখন থেকে তামান্নার পিছু পিছু ঘুরছে তালহা, কিন্তু বেচারা কথার সুযোগটাই পাচ্ছে কই। তামান্না আজ তালহাকে পাত্তাই দিচ্ছে না। এই তামু, কি হয়েছে? আরে শোনো না, আমার হাতে অনেক কাজ, এখন পরে কথা শুনবো। তালহা অধৈর্য হয়ে গেছে। হুট করে তামান্নার সামনে গিয়ে দাঁড়ালো সে। চমকালো তামান্না। তালহা এক পা সামনে এগিয়ে শুধালো, কি হয়েছে বলো? আপনি একটা বোকা, মাথা মোটা। এবার সত্যি বোকা বনে গেল তালহা। গলা খাকারি দিয়ে শুধালো, শোনো তামান্না ভাটিয়া, তুমি এভাবে বলতে পারো না আমাকে। কি করেছে আমি? হ্যাঁ, কি করেননি তাই বলুন। আপনার পেতনি মার্কা বোন জুস দিল, আর আপনি সেটা ভাবিকে দিলেন কেন? আপনি বুঝতে পারেন না সাবিহা আপা ওরা ভাবিকে সহ্য করতে পারে না। আপনার বোন আরিশ ভাইকে পছন্দ করে, এজন্যে সবসময় ভাবিকে বিপদে ফেলতে চায়। বোকারাম কোথাকার। তামান্নার কথাগুলো হজম করতে কিছুটা সময় লাগলো তালহার। তবে বুঝতে অসুবিধা হলো না। বিষয়টা নিয়ে তালহা নিজে ভেবেছিল একবার, জুস খেয়েই অর্ডার ওরকম হয়েছে। কিন্তু সাবিহা যে এতটা নিজ কাজ করতে পারবে সেটা ভাবনায় আনতে পারেনি তালহা। আমি আসলে বুঝতে পারিনি তামু, আমি সাবিহার সাথে কথা বলবো। এভাবে অন্যের সংসারে সমস্যার সৃষ্টি করলে ওর কপালে শনি আছে। হয় ঠিক মতো লেখাপড়া করবে, নয়তো বিয়ে দিয়ে দেব। তালহার কথায় তামান্না বেশ খুশি হয়েছে। মুচকি হাসল সে। এবারে ঠিক আছে। তালহা কেসে উঠল একবার, তারপর মুচকি হাসল। এখন বলো, আমি বোকারাম? মোটেও না। হ্যাঁ, বুদ্ধি একটু কম, কিন্তু পুরোপুরি না। তামান্না এ কথা বলে দ্রুত অন্যদিকে চলে গেল। বেচারা তালহা একা একা দাঁড়িয়ে রইল সেখানে। মেহরাব? আরিশের ডাক শুনে মেহরাব পিছনে ফিরে তাকালো, দেখল আরিশ তার দিকে এগিয়ে আসছে। হ্যাঁ বল, ভাবির কি অবস্থা এখন? আরে কোনো মতে শুয়ে দিয়ে এলাম। তুই আর তালহা মিলে সবটা হ্যান্ডেল করে নে ভাই। ওকে, তুই রুমে যা। আরিশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। মুস্কি হেসে রুমের দিকে এগোলো। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নয়নার জীবনকে বদলে দিয়েছে চিরতরে। প্রতিদিন পাড়ার মানুষের কটাক্ষ, স্কুলের সহপাঠীদের বিদ্রূপ, সব মিলে হাঁপিয়ে ওঠে নয়না। সমাজটা যেন বরাবরই অন্যায়কারীর পাশে দাঁড়ায়, কিন্তু যে অন্যায় শিকার তার জীবনটাই হয়ে পড়ে বিচারের কাঠগড়ায়। ধর্ষককে নিয়ে কেউ মুখ খোলে না, অথচ ভিকটিমকে শুনতে হয় আজীবনের অপমান। পড়ার টেবিলের সামনে বসে আছে নয়না, কিন্তু মনটা তার কোথাও হারিয়ে গেছে। কিছুক্ষণ আগে রোকসানা মল্লিক নয়নার ঘরের দরজায় উকি দিয়ে দিয়েছিলেন। সামনে বার্ষিক পরীক্ষা, এই নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি। মেয়ের পড়াশোনার দিকে তার নজর সবসময় তীক্ষ্ণ। নয়নার বাবার সঙ্গে কথা বলে একজন হোম টিউটর রাখার পরিকল্পনা করেছেন রোকসানা। লা 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 আ আ লা লা লা। ঘরে ঢুকে অরার কণ্ঠে ভেসে আসা গানের সুরে থমকে গেল আরিশ। কিন্তু পর মুহূর্তেই তার দৃষ্টি স্থির হয়ে গেল এক অসম্ভব দৃশ্যের ওপর। নিজের টি শার্ট আর হাফ প্যান্ট পরে ওরা দাঁড়িয়ে আছে বিছানার ওপর, চুলগুলো এলোমেলো খোলা, চোখে এক ধরনের নিষ্পাপ দুষ্টুমি, টলমলে পায়ে হাঁটছে।
হঠাৎ বসে পড়ছে, আবার হেসে উঠছে। দৃশ্যটা যেন স্বপ্ন আর বাস্তবের সীমারেখা ঘোলা করে দিচ্ছে। আরিশ গিলে ফেলল এক ঢোক নিঃশ্বাস। ওরাকে এতটা মোহময়, এতটা কামনাময় আগে কখনো দেখেনি। ও লে, আমার রাগী ভুট্টা এসেছে রে। আরিশকে দেখে খিলখিল করে হেসে উঠল ওরা। মুহূর্তে বাস্তবে ফিরল আরিশ। দরজাটা ধীরে ধীরে টেনে বন্ধ করে দিল সে। চোখে একরকম অস্পষ্ট তারা। তারপর নিঃশব্দে ওনার দিকে এগিয়ে গেল, বিছানার উপরে বসে থাকা এলোমেলো চুলে সেই উচ্ছল মেয়েটার দিকে। তুমি না বললে তোমার আসতে 2 মিনিট লাগবে? এই বুঝি 2 মিনিট? আমি কি অশিক্ষিত? সংখ্যা বুঝি না? শোনো, 1 2 3, তারপর হবে 9। তুমি 9 মিনিট লেট করেছো রাগী ভূত। আরিশ ওরাকে ধরে আস্তে করে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এমন ভয়ঙ্কর পড়াশোনা কে শেখালো তোমাকে হামিংবার্ড? ওরা দুষ্টু হেসে এসে আরিশের কোলে চেপে বসল। দুগালে গলা জড়িয়ে ধরে অনেকক্ষণ ঘন ঘন চোখের পল্লব ফেলল। আরিশ ঠিকমতো হাসতেও পারছে না, যদি তোর বউ রাগ করে। তুমি শিখিয়েছ রাগী ভূত, সব দোষ তোমার। আরিশ ধীরে ধীরে ওরাকে কোলে তুলে নিল। ওরার হাত দুটো তার গলায় আর পা দুটো শক্ত করে জড়িয়ে আছে আরিশের পিঠের চারপাশে। মেয়েটা যেন পুরোটা ভরসা করে নিজের ওজনটা তুলে দিয়েছে তার প্রিয় মানুষটার ওপর। হালকা হাসি মুখে মাঝে মাঝে কিছু ফিসফিস কথা চালাচালি। আরিশ এগিয়ে চলেছে ওয়াশরুমের দিকে। এস ম্যাডাম, সব দোষ আমার। তুমি এখন লক্ষ্মীমের মতো গোসল সেরে নাও। ওয়াশরুমে ঢুকে দরজা টেনে বন্ধ করে দিল আরিশ। তারপর ধীরে ধীরে ওরাকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। চারপাশে একবার চোখ বুলিয়ে নিল, যেন এই ঘরে প্রথমবার ঢুকেছে ওরা। ওরার ভেজা চুল, এলোমেলো মুখের হাসি আর চোখে নেশার ঝাপসা দৃষ্টি, সব মিলিয়ে মেয়েটা অসম্ভব রকমের মোহময় লাগছে। আরিশ ভেতরে ভেতরে টাল খাচ্ছে, ইচ্ছেগুলো যেন দম বন্ধ করে জাগতে চাইছে। কিন্তু ওরা এখন পুরোপুরি হুঁশে নেই, এই ভাবনাটাই যেন তাকে থামিয়ে রাখল। নিজেকে কঠোরভাবে সামলে নিল সে। নিজেকে বলল, এখন না আরিশ, একটুও না। তুমিও গোসল করবে? বাথে ট্যাবের দিকে এক পা এগিয়ে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো ওরা, একেবারে সরলভাবে। আরিশের চোখ দুটো যেন চেপে ধরেছে ওরার শরীরের প্রতিটি রেখা। এলোমেলো চুল, হাঁটু অবধি পরা প্যান্ট আর টি শার্ট যা পেটের ওপর উঠে গেছে। এই ভঙ্গিমায় ওরা যেন এক অদ্ভুত মোহ ছড়িয়ে পড়ছে। অবাক হয়ে এক দৃষ্টিতে তাকিয়েছিল আরিশ, কিন্তু কিছু বলার আগেই ওরা আচমকা পানি ভর্তি বাথ ট্যাবে বসে পড়ে। আরিশ কিছুটা চমকে ওঠে, শরীরে এক অদ্ভুত টান অনুভব করে। আরিশবাবু, ও আরিশবাবু, এদিকে এসো না। ওরার গলা শুনে আরিশ ঠোঁট কামড়ে কিছুক্ষণ হেসে নিল। মাথায় একটা খুনসুটি ঘুরপাক খাচ্ছে। আগামীকাল যখন ওরা আবার সব কিছু মনে করবে, তখন তার মুখটা কিভাবে বদলে যাবে, সেই ভাবনাটাই যেন তাকে আনন্দিত করছে। আমি বাবু? ও লে, তুমি তো বাবু না, তুমি হচ্ছে রাগী ভূত। ওরার কথা শুনে আরিশ হেসে ফেলল, যেন ওরার এই হাস্যকর ডাকেই একরকম শিহরণ অনুভব হচ্ছে। ও হামিংবার্ড, আর আবল তাবল বকতে হবে না, এসো মাথা ধুয়ে দিচ্ছি, গোসল সেরে নিবে, ভালো লাগবে। আরিশ ওরার মাথা ও চুল ধুয়ে দিতে এগিয়ে গেলে ওরা হঠাৎ করে তাকে বাথ ট্যাবের ভেতর ফেলে দিল। তার চোখে মুখে খুশির ঝিলিক, যেন ওরা খুব মজা পেয়েছে। আরিশের শরীরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ল। ওরার ভেজা শরীর, চুলের লকগুলো আর পানির ছোঁয়া একে অপরকে ঘিরে। ওরার উন্মুক্ত পেট, স্পষ্ট বক্ষ বিভাজনের খাঁজ আর পানির গায়ে ছেটানো স্নিগ্ধতা, সব কিছুই যেন আরিশকে এক ঝলকে অন্য জগতে নিয়ে যাচ্ছে। ফর্সা উরুর ওপর পানির ছোঁয়া তার মনোযোগ পুরোপুরি ওরার দিকে টেনে নিচ্ছে। নিজেকে সামলাতে নিজের সাথে যুদ্ধ করে যাচ্ছে আরিশ, যার ফলস্বরূপ অস্থিরতা গ্রাস করে নিচ্ছে তাকে। তুমি সবসময় আমাকে ব্যথা দিয়ে আদর করো কেন? ওরার কথাগুলো বড্ড করুণ শোনালো। আরিশ তার দিকে মনোযোগ দিল এবার। ওরাকে কোলের উপর বসিয়ে জড়িয়ে ধরল সে। ডাস ইট হার্ট মোর? খুব খুব। আমি তোমাকে আঘাত দিতে চাই না পড়ি, কিন্তু আমার স্পর্শে এমন যে এখানে সুই দাগ হয়ে যায়। তাহলে শুতে হবে না, যাও, তুমি পচা। তোমার কাছাকাছি না আসে তো আমি থাকতেও পারবো না পাখি। এই যে এখন দূরে আছি, কেবল তোমার সম্মতির অপেক্ষায়। কিসের সম্মতি? আরিশের কপালে আঙুল ছুঁয়ে শুধালো ওরা। তোমাকে নিজের করে নেওয়ার জন্য সম্মতি। না করেছে কে? মুচকি হাসলো আরিশ। ওরা হাতটা ধরে কপাল থেকে নিচে নামিয়ে আনলো। মাতাল অবস্থায় কেউ এসবে না করে না হামিংবার্ড। ওরা কিছু বলল না,
এক মুহূর্তের জন্য আরিশ স্থির হয়ে রইল, কিন্তু তারপর ওরার আচমকা কাছাকাছি চলে আসা তার মনোযোগ পুরোপুরি টেনে নিল। অবাক করে দিয়ে ওরা ধীরে ধীরে আরিশের ঠোঁটের দিকে এগোতে শুরু করলো। শুকনো ঢোক গিলল আরিশ, যেন তার গলা আটকে এসেছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল, যেন হৃদয় তার বুকের ভেতরটা ভেঙে বের করে আসতে চাচ্ছিল। ওরা এখন একদম তার ঠোঁটের কাছে। দুজনের মধ্যে একটা অবর্ণনীয় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ডোন্ট ডু মিস হামিংবার্ড, আই ওয়ান্ট টু অ্যাবল টু কন্ট্রোল মাই সেলফ। পরে তুমি কষ্ট পাবে, তোমার খারাপ লাগবে। প্লিজ ডোন্ট ডু দিস। আমি এটাই করবো রাগীভূত। ওরা জানে না সে আগুনে ঘি ঢালতে চলেছে, সেই আগুন যার তাপ সহ্য করার ক্ষমতা ওরা নেই। আরিশ ওরাকে থামাতেও পারবে না, তার ভেতরের কামনা বাসনা তাকে ওরাকে থামাতে দিচ্ছে না। মনে মনে চাইছে ওরা তাকে গভীরভাবে ছুঁয়ে দিক। তারপর ওরা আরিশের ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। এরপর সে তার চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরে ঠোঁটের সমস্ত মধু পান করতে শুরু করলো। আরিশ দুবার লম্বা নিঃশ্বাস ফেলল, তারপর ওরার কোমরে শক্ত করে হাত রাখল। সে নিজেকে পুরোপুরি অনুভূতিতে মগ্ন করে দিল, যেন মুহূর্তটি তার জন্য এক নতুন অনুভবের জায়গা হয়ে উঠেছে। ধীরে ধীরে ব্যথায় বিষিয়ে উঠল ওরার কোমল ঠোঁট। মেয়েটা এখন সরে যেতে চাইছে, কিন্তু উন্মাদ আরিশের আগ্রাসী থাবা তাকে সরতে দিচ্ছে না। কিছুক্ষণ পর আরিশ বুঝতে পারল ওরা এখন নড়াচড়া করছে না। বুকটা ধক করে উঠল, যেন এক মুহূর্তের জন্য সময় থেমে গেছে। ওরা জ্ঞান হারিয়ে ফেলেছে। আরিশের শরীর থেমে গেল, নিঃশ্বাসের গভীরতা আরও বেড়ে গেল। তার মন দুর্বিষহ অনুভূতির মধ্যে আটকে গেল। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে। কয়েক মিনিট এমনইভাবে বসে রইল সে, মনে মনে নিজেকে বোঝাতে চেষ্টা করছিল এই উত্তেজনা, এই আবেগ, এসব সঠিক কিনা। মনে মনে নিজেকে অনেক কিছু বোঝাতে লাগলো। ওরা এখন নিজের মধ্যে নেই, বেহুশ সে। এই মুহূর্তে কিছু করা সম্ভব না, এটা অন্যায়। ওরা জানলে ভীষণ কষ্ট পাবে। না আরিশ, তুই যথেষ্ট বুঝদার, এমন করতে পারিস না তুই। মেয়েটা হুঁশে নেই, তাকে দেখভাল করতে হবে। নিজেকে নিজেই মোটিভেট করতে লাগলো আরিশ। পার্টি শেষে সবাই যার যার বাসায় চলে গিয়েছে। বাসার লোকজনও যার যার রুমে চলে গিয়েছে। কেবল সাবিহা ড্রয়িং রুমে বসে আছে। মেহরাব বাসায় ফেরেনি, আরিশের সাথে দেখা করে তারপর বাসায় ফিরবে। সাবিহার দিকে তাকাতেই কিছুটা ভাবুক হয়ে গেল মেহরাব। তারপর মনে পড়ল কিছুক্ষণ আগে এই মেয়েটাই তালহাকে একটা জুসের গ্লাস দিয়েছিল। আর তারপর কি হয়েছে সেটা সবাই জানে। ক্রুর হাসলো মেহরাব, ধীর পায়ে সাবিহার দিকে এগোতে লাগলো। হে বিউটি কুইন, একা একা বসে আসছো কেন? আচমকা পুরুষালী কণ্ঠ শুনে মাথা উঁচিয়ে সামনে তাকালো সাবিহা। সাদা রঙের পোশাকে শ্যামবর্ণ মেহরাবকে দারুণ লাগছে। সেটা আপনাকে কেন বলবো? হু আর ইউ? নাইস কোশ্চেন। না বললে বলতে হবে না, তুমি জাস্ট আমাকে এটা বলো, ওর ড্রিঙ্কসে তুমি অ্যালকোহল মিশিয়েছিলে কেন? চমকালো সাবিহা। এই ভদ্রলোক কিভাবে জানলেন সেসব? ইতস্ততভাবে বলল সাবিহা। কী সব বলছেন? ভুল তো কিছু বলিনি বিউটি কুইন। তামান্না, তামান্না। আরিশের আগমনে নড়েচড়ে বসল সাবিহা। মেহরাব বসা থেকে উঠে দাঁড়ালো। তোর জন্য অপেক্ষা করছিলাম। ভাবি কেমন আছে এখন? সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো আরিশ। এখনও ভেজা কাপড় চোপড় পরে আছে সে। সমস্ত শরীর থেকে পানি পড়ছে। আগের মতোই। ঠিক হয়ে যাবে। তোরই হাল কেন? হার বলিস না, যাগ্যে সাবধানে যাস। ওকে দোস্ত, পরে দেখা হবে। আরিশ হাসি মুখে বিদায় দিল মেহরাবকে। এর মধ্যে তামান্নাও ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়েছে। ভাইয়া ডেকেছেন? হ্যাঁ, রুমে যা, তোর ভাবির জামা কাপড় রাখা আছে, চেঞ্জ করিয়ে দে। তামান্না মাথা নেড়ে দোতলার দিকে এগোলো। সাবিহার ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটেছে। নিজের বউয়ের পোশাক চেঞ্জ করার জন্য অন্য কাউকে বলার মানে হলো নিশ্চয়ই ওদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। আনন্দে নাচতে ইচ্ছে করছে সাবিহার। আরিশ ধীর পায়ে দোতলায় যাচ্ছে। ওরাকে অন্যভাবে দেখলে কোনোভাবেই নিজেকে সামলাতে পারবে না আরিশ। সেই কারণে তামান্নাকে জামা কাপড় চেঞ্জ করতে পাঠালো। ঘড়িতে সময় রাত 12:11। আকাশে মেঘ করেছে, ঠান্ডা হাওয়া বইছে। গ্রীষ্মকালের সময়টা এমনি হয়, যখন তখন কালবৈশাখীর আনাগোনা লেগে থাকে। দরজার বাইরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে আরিশ। ভেতরে তামান্না ওরাকে জামা কাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে। সাবিহা পা টিপে টিপে এদিকে আসছে। আরিশের সাথে ওরার সম্পর্কটা ঠিক কেমন সেটা সুস্পষ্ট জানা না সত্ত্বেও শান্তি নেই তার। হয়েছে? তামান্না ঘরের দরজা খুলতে আরিশ প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ,
আমি যাচ্ছি ভাইয়া, কিছু দরকার হলে ডাক দিয়েন। তামান্না ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আরিশ ঘরে ঢুকে দরজা আটকে দিতে গেলেই বলল, এখন কিছু লাগবে না, তুই গিয়ে ঘুমা। ঠিক আছে। তামান্নাকে এগিয়ে আসতে দেখে সাবিহা চুপচাপ সিঁড়িতে দাঁড়িয়ে রইল। দেখা হলো দুজনের। কিছু লাগবে আপনার? না। আচ্ছা তামান্না শোন। তামান্না চলে যেতে পা বাড়াতেই সাবিহা দাঁড় করিয়ে দিল তাকে। তামান্না শুধায়, কিছু বলবেন? ওরা ভাবিকে তুই চেঞ্জ করিয়ে দিলি কেন? সাবিহার প্রশ্নে থতমত খেয়ে গেল তামান্না। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। আরিশ কেমন তামান্নাও একটু আধটু জানে, সব কিছুই তার কানে আসে, কিন্তু সেই মানুষ তার বউয়ের জামা কাপড় অন্য একটা মেয়েকে দিয়ে কেন করালো সেটা বুঝতে পারছে না বেচারি তামান্না। আমি নিজেও জানি না। ও। তামান্না কথা বাড়ালো না, নিজের কাজে চলে গেল। সারা রাতের ঝড়ের আঘাতে প্রকৃতির স্বাভাবিক রূপ ব্যাহত হয়েছে। রাতে ভালো ঘুম হয়নি আরিশের। ওরার পাশে বসে থেকেছে, আবার এক দৃষ্টিতে তাকিয়ে থেকেছে অনেকক্ষণ। মাঝে মধ্যে বুকের ভেতর জড়িয়ে ধরেছে তাকে, কিন্তু না, কিছুতেই ঘুম আর আসেনি আরিশের। তার মতো কন্ট্রোললেস পুরুষের জন্য বউয়ের থেকে এভাবে দূরত্ব বজায় রাখা আর যুদ্ধ করা সমান। কিন্তু কি আর করার, বাচ্চা বউ তার। ওরা আরিশের থেকে গুনে গুনে 14 বছরের ছোট। তার উপর নিজের খালার মেয়ে। যতই রাগারাগি করুক, জোরাজুরি করুক, সেসব কেবল মানসিক অস্থিরতা থেকে। কিন্তু আরিশের প্রকৃত আচরণ এমন না। মনে মনে সেও একজন ভালো মানুষ। আমি কোথায়? চোখ মেলে তাকাতে আরিশকে সামনে বসে থাকতে দেখল ওরা। উন্মুক্ত শরীরে হাফ প্যান্ট পরে বসে আছে সে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওরার কণ্ঠস্বর শুনে নড়েচড়ে উঠল আরিশ। স্মৃতিশক্তি কি গেছে? ওরা ধীরে ধীরে উঠে বসলো, আশেপাশে নজর বুলাতে লাগলো। মাথাটা এখনও কেমন ঝিমিয়ে আছে তার। চোখ বন্ধ করে সব কিছু মনে করতে গেলে গতকাল রাতের ঘটনাগুলো আফসা আফসা মনে পড়ছে। না, ঠিক আছে আমি। আমার ওরকম কেন হয়েছিল? আরিশ ওরার কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। ওরাকে ধরে কোলে বসালো। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ওরা। সবসময় এমন ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? সেটা তো আমি জানি না হামিংবার্ড, তবে শীঘ্রই জেনে যাব। কিভাবে জানতে পারবে? অবশ্যই। এখন চলো ব্রেকফাস্ট করে নিবে। আজকে আরিশের ব্যবহারে অবাক হলো ওরা। এই আরিশই কি সেই মানুষটি যে বিয়ের রাত থেকে তাকে মানসিক শারীরিক নির্যাতন করত? কেমন রাগি রাগি চোখে তাকাতো সবসময়, একটু হলেই জোরাজুরি করত। মানুষ একজনই আছে, তবে বদল ঘটেছে অনেক। ভালোবাসার অভাব একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। একটা সময় সে নিজেকে এমনভাবে গড়ে নেয় যে তাকে দেখলেও ভয় লাগে। ওরার অন্যমনস্ক হয়ে থাকা বেশ খেয়াল করছে আরিশ। কি হয়েছে হামিংবার্ড? নাথিং, চলুন। হ্যাঁ চলো। বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন সুলাইমান মল্লিক। গতকাল থেকে ধুমজ্বর, এজন্য ওরা শ্বশুরবাড়ির পার্টিতেও যেতে পারেনি কেউ। নয়নাকে অবশ্য একাই যেতে বলেছিলেন তিনি, কিন্তু নয়না একা যায়নি। আরিশ ওনাদেরও পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছিল। বাবা ওষুধ খেয়েছে সকালে? চুল বিনুনি করতে করতে বাবার ঘরে এলো নয়না। 2 দিন হলো নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে সে। এর আগে মাঝে মধ্যে যেত, কারণ সহপাঠী, পাড়া প্রতিবেশীদের অদ্ভুত দৃষ্টি আর কথাবার্তা বিষের মতো লাগে নয়নার। কিন্তু এখন নিজেকে শক্ত করে নিয়েছে মেয়েটা। জীবন মানেই যুদ্ধ, বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। এখানে পিছু পা হওয়ার কোনো সুযোগ নেই। কে কি বললো এসব গায়ে না মেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে সবার কথা শুনতে নেই, কিছু মানুষের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হয়। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর। হ্যাঁ, স্কুলে যাচ্ছিস? জি বাবা। ঠিক আছে, সাবধানে যাস। আর হ্যাঁ, তোর মায়ের কাছে টাকা দিয়েছি। কী সব কিনবি বললি গতকাল? ওই আল্লিন না মস্করা। বাবার কথায় হো হো করে হেসে উঠল নয়না। আইলিন না বাবা, আইলাইনার। আর মস্করা না মাস্কারা হবে। ওই হলো একই কথা। তোর মা তো সাজগোজ করতে না তেমন, সেজন্য আমিও সেসব চিনি না। লিপস্টিক আর ক্রিম পর্যন্তই চিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আমি যাচ্ছি, তুমি দুপুরে ওষুধ খেয়ে নিও। সুলাইমান মল্লিক মুচকি হেসে মাথা নাড়ালেন। নয়না হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমনিতেই দেরি হয়ে গেছে, দ্রুত পা না চালালে আরও দেরি হয়ে যাবে। বাড়ির সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। কাঁচের জানালা জুড়ে শহরের ঝিকিমিকি আলো। অফিসের আলো আধারি ঘরে কম্পিউটারের স্ক্রিনে ভেসে থাকা ফাইলের ছায়া দুজনের মুখে পড়ে আছে। ঘড়ির কাঁটা 6টা পেরিয়ে গেছে। ম্যানেজার তাইমুম ডেস্কের ওপর রাখা মোবাইলটা
গম্ভীর দৃষ্টিতে আরিশের দিকে তাকালো। ম্যানেজার তাইমুম ডেস্কের ওপর রাখা ফোনটা রেখে গম্ভীর দৃষ্টিতে আরিশের দিকে তাকালো। স্যার, মিলান থেকে কল এসেছিল। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। লিগ্যাল অডিট ইস্যু, সিগনেচার জালিয়াতির অভিযোগ উঠেছে, আর কয়েকটা গুরুত্বপূর্ণ ডিল ঝুলে আছে, আপনাকে যেতে হবে। আরিশ নীরবে কিছুক্ষণ তাকে রইল জানালার বাইরে। ঝলমলে শহরের মাঝেও তার চোখে ঘনীভূত অন্ধকার। ইতালিতে অফিস আছে তার, কিন্তু সেখানে বছরে 2 কিংবা 3 বারের বেশি যাওয়া হয় না তার। বিশ্বস্ত কর্মচারী সব, তারই সব কিছু সামলে রাখে। আরিশের বাবার স্বপ্ন ছিল ইতালিতে ব্যবসা করা, আর সেই স্বপ্ন পূরণ করতে বছর 5 আগে ইতালিতে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছিল তেজরিন খান আরিশ। কেউ আমার নামে সাইন করেছে? আরিশের গলা নরম কিন্তু তীক্ষ্ণ। হ্যাঁ স্যার, ওদের ধারণা এটা অভ্যন্তরীণ কাজ, তদন্তে আপনার উপস্থিতি জরুরি, পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। আরিশ চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ব্লেজারের কলার ঠিক করে নিল। চোখে যেন আগুন আর বরফ একসঙ্গে খেলা করছে। মানুষ বরাবরই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না, তারাও পারেনি। অভ্যন্তরীণ কাজ মানে অফিসের কেউ না কেউ করেছে। আমি যাচ্ছি, আগামীকাল সকালের ফ্লাইট ঠিক করো। আর হ্যাঁ, কাউকে কিছু জানানোর দরকার নেই, গট ইট। তাইমুম ইসলাম বললেন, ঠিক আছে স্যার। আরিশ নিঃশব্দে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। তাইমুম ইসলাম মধ্যবয়সী, যৌবনের শুরু থেকে খান ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন তিনি। ড্রয়িং রুমে বসে আছেন তালহা। তামান্না রাতের খাবারগুলো গরম করছে। মাঝে মধ্যে তালহা গিয়ে রান্নাঘরে উকি দিচ্ছে, কিন্তু তামান্না বিশেষ পাত্তা দিচ্ছে না তাতে। হঠাৎ কলিং বেলের শব্দে নড়ে চড়ে উঠল তামান্না। এই সময় কে আসতে পারে সেটা ভালো করেই জানে সে। ওরা নিজের ঘরে গতকাল রাতে কি হয়েছিল সেসব মনে করতেছেও মনে করতে না পারায় বেশ বিরক্ত। বিরক্তিতে বসা থেকে উঠে দাঁড়াচ্ছে, আবার দাঁড়ানো থেকে বসে পড়ছে। এমন ছটফট করছো কেন আরিশ? ওরা গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জামা কাপড় টেনে টেনে ঠিক করার চেষ্টা করে বলল, কই না তো, মানে ছটফট করছি না তো। আরিশ ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে ফেললো। শার্টের বোতামগুলো আলগা করতে করতে ওরার দিকে এগোলো। চেহারা দেখে বোঝা যাচ্ছে সেটা। কি বোঝা যাচ্ছে? আরিশ ওরার একেবারে কাছাকাছি এসে দাঁড়ালো, এতটা কাছাকাছি যে দুজন দুজনের নিঃশ্বাস অবধি শুনতে পাচ্ছে। কালো শার্টে এই লোকটাকে এত দারুণ লাগে যে ওরা চাইলেও এক পলক না তাকিয়ে পারে না। তার এখন শার্টের বোতামগুলো সব খোলা। ওরা শুকনো ঢোক গিলল। তুমি আমাকে কিস করেছো হামিংবার্ড? ফিসফিস করে বলল আরিশ। ওরার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তোতলানো ভঙ্গিতে শুধালো সে, না মানে আসলে আমি কিছু করিনি, হয়তো করেছো, এবং আমি চাই এটা তুমি প্রতিদিন করো, প্রতি রাতে করো। আরিশ ওরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকাচ্ছে ওরা। আমি কখন করেছি? গতকাল রাতে। লজ্জায় চোখ মুখ কুঁচকে ফেলল ওরা। ইস, নেশার ঘরে কি যে করেছে সেসব ভেবে রাগ লাগছে। আমি কি করেছি? আর না, আমার থেকে 1000 গুণ ভদ্র তুমি। আমি মাতাল হয়ে গেল তো সব। ওরা কিছু বলল না, মাথা নিচু করে রইল। আরিশ ওরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল। পরপর 2 গালও কিস করলো, তারপর ঠোঁটে। সময় নিয়ে বেশ আগ্রহী থাবা বসালো সে। ওরা জানে আরিশের স্পর্শ এমনই এক প্রকার সয়ে গেছে এখন। আপনি কি জানতে পেরেছেন আমি কিভাবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না হামিংবার্ড, সে ব্যবস্থা হয়ে গেছে। যেই কাজ করেছে তার জন্য যোগ্য জায়গা নির্ধারণ করা হয়েছে। ওরা কিছু বুঝতে পারল না, তবে মাথা নাড়ল কেবল। শোনো। জি বলুন। আগামীকাল সকালে ইতালি যাচ্ছি আমি। কেন? হুট করে প্রশ্ন করাতে নিজে অবাক হলো ওরা। এইভাবে রিয়াক্ট কেন করলো সে? আরিশ মুচকি হেসে বলল, ওখানে অফিসে ঝামেলা হয়েছে, আমাকে যেতেই হবে পাখি। 2 দিনের ব্যাপার, আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখবো। তামান্না থাকবে তোমার সাথে 24 ঘন্টা। আমি কি ভয় পাই নাকি? আরিশ ওরাকে কোলে তুলে নিল। কোলে করে নিয়েই বিছানার দিকে এগোলো। ধীরে ধীরে শুয়ে দিল তাকে। মোটেও না, তুমি কত সাহসী সেটা আমার থেকে ভালো আর কে জানে। মানে কি বলতে চাচ্ছেন? আমি ভীতু? তাহলে সাহস দেখাও, কিস মি এগিন। ওরা দমে গেল, ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। ওরার এমন অবস্থা দেখে জোরে জোরে হেসে উঠল আরিশ। থাক, আপাতত ডিনার করতে চলো, সকালে ফ্লাইট আছে, গোছগাছ করতেও হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আরিশ বসা থেকে উঠে শার্ট খুলে রেখে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল। ওরা উঠে বসল। ঠিক আছে। পোর্তা নোয়াবাহ এলাকার স্কাই স্ক্র্যাপারের বিল্ডিংয়ে অবস্থিত
অফিসটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। কাছে ঢাকা 18 তলা বিল্ডিংয়ের করিডোরে হাঁটছে আরিশ। চোখে কালো সানগ্লাস, কালো রঙের কোট। রিসিপশনে দাঁড়িয়ে এক তরুণী ইতালিয়ান উচ্চারণে বলল, স্যার, দ্য বোট ইজ ওয়েটিং ফর ইউ। আরিশ সামান্য মাথা নেড়ে ভেতরে ঢুকলো। কনফারেন্স রুমে ভেতরে যেন টান টান উত্তেজনা। সিএফও, লিগ্যাল হেড এবং একজন নতুন মুখ, লিনা রিসি, কোম্পানির নিউলি অ্যাপয়েন্টেড ক্রাইসিস অ্যাডভাইজার। তিনি এক তরুণী, চোখে কাঁটাই গ্লাস, মাথায় খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চমৎকার ইতালিয়ান ইংরেজি মিশ্রণে কথা বলেন।